আমার রাজনৈতিক জীবনে আজকে সবথেকে হতাশাকর দিন। সমস্যাটা কি জানো তো, বিরোধী রাজনীতি করতে গেলে না সবার আগে একটা মেরুদণ্ড দরকার হয়। সরীসৃপরা বিরোধী রাজনীতি করতে পারে না। দুর্ভাগ্যবশত আমি নওশাদকে আজ অব্দি সৎ বলতে পারি। আইনের দেবীর চোখটা বাঁধা, কিন্তু জাজেদের নয়। দুর্ভাগ্যবশত সেই চোখ কান খোলা রাখা জাজগুলো যে বিবেকটা বিক্রি হয়ে যাচ্ছে, এটা আমরা এখন বুঝতে পারছি। আমি নরেন্দ্র মোদীর কাছে ক্যাটেগরিক্যালি জানতে চাই, কোন প্রতিশ্রুতিটা বা কোন কোন প্রতিশ্রুতিটা আপনাদের মনে হয়েছে যে এটা মুসলিম লীগ থেকে নেওয়া। শুধু যে মুসলিমদের পাথর মারা হয় তা নয়, যে কোনো সংখ্যালঘু, ধর্মীয় না, ভাষা হতে পারে, জাতি হতে পারে, তাদেরকে আক্রমণ করা হয়। তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে মণিপুর। সংখ্যা গুরু মানেই সবসময় ঠিক নয়। কৃষক তো রাহুল গান্ধীকে নিয়ে মন্তব্য করেছেন। আমি যদি এবার লোকসভা নির্বাচনের প্রার্থীর দিকে যাই, তাহলে হিমাচলে বিজেপি প্রার্থী মান্ডি থেকে দাঁড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত। তিনিও একটা মন্তব্য করেছিলেন দুদিন আগে, যেটা রাজনৈতিক মহলে খুব শোরগোল ছড়িয়েছিল, যে বিষয় যে তিনি রাহুল গান্ধী নাকি পরিবারবাদীর শিকার হয়েছেন। দেখুন, কঙ্গনা রানাওয়াতের বক্তব্যেরও যদি প্রতিক্রিয়া দিতে হয়, রাজনৈতিক বক্তব্যের, এর থেকে দুঃখের আমার পক্ষে অন্তত কি বলি বলুন তো, মানে আমার রাজনৈতিক জীবনে আজকে সবথেকে হতাশাকর দিন। কি বলি ভদ্রমহিলা সম্বন্ধে, মানে যে ভদ্র মহিলা, আচ্ছা ওরা প্রাথমিক পরিচিতি, উনি হচ্ছেন অভিনেত্রী। তোমরা সাংবাদিক বাদ দিও, তোমাদের একটা কি বলবো, নতুন সমাজের একজন প্রতিনিধি হিসেবে একটা তোমাদের একটা পরিচিতি আছে। মণিকর্ণিকা অ্যাভারেজ ছিল, তার আগে ওনার লাস্ট বোধহয় মনে পড়ার মতো ফিল্ম হচ্ছে কুইন, কারণ তনু ওয়েডস মনু যেটা পার্ট 2, ওটাও ফ্লপ হয়েছিল। যে ভদ্রমহিলার গত 7 বছরে মানে এরকম সেলফ প্রোক্লেমড, ঠিক যেরকম মানে নরেন্দ্র মোদীর অনুচর বলো বা নরেন্দ্র মোদীর মানে পার্ষদরা যে এরকম সেলফ প্রোক্লেমড হয়, যেমন ধরো নরেন্দ্র মোদী কী বলতেন, নরেন্দ্র মোদী বলতেন আমি ফকির, আমি চাওয়ালা, আমি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে MA, এবং আজ অবধি তুমি যদি পাড়ার একটা কাউন্সিলর পাও, তারও কিন্তু একটা অ্যালামনি পাবে, তারও একটা অ্যালমা ম্যাটার পাবে, যে এই স্কুলে এই স্টুডেন্টদের সঙ্গে পড়েছে, এই কলেজে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার একজন সহপাঠী তুমি গত 10 বছরে খুঁজে পেলে না, সাক্ষাৎকার পেলে না, যে বা রাহুল গান্ধীকে অক্সফোর্ডে ডাকা হয় বা কেমব্রিজে ডাকা হয় অ্যালমা ম্যাটার হিসেবে, আপনি এখানকার প্রাক্তনী ছিলেন। আজ অবধি কোনো স্কুল কলেজের সমাবর্তনে নরেন্দ্র মোদীকে আসতে দেখিনি। আমাকে আমার স্কুলের সমাবর্তনে গেস্ট হিসেবে ডেকে নিয়ে যাওয়া হয়। আমি অত্যন্ত সাধারণ একটা মানুষ, নরেন্দ্র মোদীকে একটা সমাবর্তনে দেখতে পেয়েছো কোন স্কুল কলেজে? এবার ওই যে বললাম সেলফ প্রোক্লেম। আমাকে একটা কথা বলো, ঠিক যেরকম নরেন্দ্র মোদী সেলফ প্রোক্লেম, নরেন্দ্র মোদী অনুচররা হচ্ছে সেলফ প্রোক্লেম। ঠিক যেরকম গতকাল বা গত পরশু নীতিন গডকরি বলছেন, আমেরিকা নাকি এসে বলছে ভাই তুমি যা রাস্তা বানিয়েছো, এরকম রাস্তা আমেরিকাতেও নেই। আজ অব্দি আমেরিকানরা এটা বলেছে, আমরা শুনতে পেলাম না, যে বললাম সেলফ প্রোক্লেম। এবার সেরকম দাঁড়িয়ে কঙ্গনা রানাওয়াত তিনি এটাও বলেছিলেন, শাহরুখ খান এবং উনি হচ্ছেন গিয়ে শেষ সময়ের স্টার না ডিজাস্টার বলতে পারবো না। সমস্যাটা হচ্ছে কি, মানে এবার সেই ভদ্রমহিলা গতকাল এটাও বলে তিনি সারা জীবনে বিফ খাননি, সারা জীবনে মাংস খাননি, তারপর তো নেটিজেনরা ধুয়ে কাপড় টাপড় পরিয়ে ইস্ত্রি করে দিয়েছে। এবার এই ভদ্রমহিলার সমস্যা হচ্ছে কি, এই ভদ্রমহিলা ইজ এভরিথিং বাট আ হিউম্যান বিং, মানে মানুষ, মানে মনুষ্য পদবাচ্যের নয়। এবার এনার বক্তব্যে আমি কী বক্তব্য দেবো? উনি বলেছেন ভারতবর্ষের স্বাধীন নাগরিক, এখন অবধি সংবিধানটা আছে, সংবিধান আছে বলে ওনার মতামতটা আছে। খুব দুর্ভাগ্য হবে যে দেবভূমি উত্তরাখণ্ডে যদি এরকম একজন জনপ্রতিনিধি পায়, আনফর্চুনেট হবে। আশা করা যায় যে উত্তরাখণ্ড না, হিমাচল তাদের সত্তা বুঝতে পারবে, এবং আশা করব সেই শান্তিটা আসবে। কি বলতে পারি, এর বাইরে আমার কিছু বলার নেই। আচ্ছা, আমি যদি বাংলার লোকসভা নির্বাচনে ফিরে আসি, তাহলে বাংলার লোকসভা নির্বাচনে আমরা এর আগে দেখেছিলাম কংগ্রেস, বাম এবং আইএসএফের একটা জোট ছিল, এবং সেই জোটটা ভেঙে গেছে, আইএসএফ নিজের প্রার্থী দাঁড় করাচ্ছে। কিন্তু আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী একটা মন্তব্য করেছেন যে জোটটা তো ভেঙেছে, কিন্তু তার মূলত দিক থেকে বামেদের তো দায়ী করছি, তার উপরে কিন্তু কংগ্রেসকে বেশিভাবে দায়ী করছে। সমস্যাটা কি জানো তো, বিরোধী রাজনীতি করতে গেলে না সবার আগে একটা মেরুদণ্ড দরকার হয়। সরীসৃপরা বিরোধী রাজনীতি করতে পারে না। আমার বয়স হচ্ছে গিয়ে আর্লি 40s, সবে 40 ক্রস হয়েছে, 41-এর পড়লাম। বাংলায় আমি কোনো দিন না কংগ্রেসের সরকার দেখিনি।
আমি ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, আজকে মাদার কংগ্রেস হয়তো কোনো একটা জায়গায় পৌঁছিয়েছি, যে কারণে আজকে তোমরা আমার ইন্টারভিউ নিতে এসছো। এর একটা প্রসেস ছিল, একটা লড়াই ছিল। আমরা গ্রেফতার হয়েছি, আমরা স্কুল কলেজে আটকেছি, তার পাশাপাশি নিজের সাফল্যটাকে তৈরি করেছি যাতে আমার পরিবারের গ্রাসাচ্ছাদনের জন্য কারোর কাছে বিক্রি না হতে হয়। এটা দরকার ছিল, এই মূল্যবোধটা নিয়ে বড় হয়েছে। এটা সবাই পারে না। যারা অন্য কারো স্টুজ হিসেবে থাকবে, লেট মি বি ভেরি ক্যান্ডিড অ্যাবাউট ইট, স্টুজ হিসেবে থাকবে, তাদের মুখোশটা খুলে যাবে। এই নওশাদ যখন ভাঙড়ের কাণ্ডে গ্রেফতার হয়, সবার আগে প্রতিবাদ কিন্তু আমরা করেছিলাম। আমরা যারা নওশাদ কিন্তু আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধুদের ভেতরে, আমি নওশাদ, আমি, শতরূপ, আগে কৌস্তব এখন অন্য পার্টিতে গেছে, সায়ন, আমরা সব একসঙ্গে বসে আড্ডা মারতাম, গল্প করতাম, এবং দেখবে যে কোনো বিয়ের অনুষ্ঠান বা অনুষ্ঠান বাড়িতে আমরা সবাই একসঙ্গে ইনভাইটেড আছি, আমরা একসঙ্গে এটা করছি। কিন্তু যে কোনো সম্পর্কের তো একটা সততা থাকে। দুর্ভাগ্যবশত আমি নওশাদকে আজ অবধি সৎ বলতে পারবো না। তুমি ভাবো, নওশাদ এখন অবধি 8টা থেকে 10টা বোধহয় ক্যান্ডিডেট দিয়েছে। কোন কোন জায়গায় ক্যান্ডিডেট দিয়েছে? যেখানে যেখানে বামফ্রন্ট বা কংগ্রেস শক্তিশালী। তুমি ভাবো, আজকে ডায়মন্ড হারবারে ও দাঁড়ালো না, অন্য কেউও দাঁড়ালো না, যে নাম পেয়েছো এখন অবধি? ডায়মন্ড হারবারে কি আইএসএফের একটা ক্যান্ডিডেটের নাম ঘোষণা হয়েছে? দক্ষিণ কলকাতা, যেটা হচ্ছে গিয়ে তৃণমূলের গড়, আইএসএফের ক্যান্ডিডেট খুঁজে পেয়েছো? সুকান্ত মজুমদার, তার বিরুদ্ধে আইএসএফের ক্যান্ডিডেট খুঁজে পেয়েছো? তাহলে আমি কেন বলবো না? আমার তো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সকে গুরুত্ব দিতে হবে, যে আমি কেন বলবো না যে এই ছেলেটা যে অসম্ভব সম্ভাবনা নিয়ে রাস্তায় এসেছিল, সে আজকে বিরোধী রাজনৈতিক দলগুলোর একটা কণ্ঠ হতে পারত। সে আলটিমেটলি সরকারে থাকা দলগুলোর ইলেকটোরাল বন্ডের কাছে বিক্রি হয়ে গেছে। আমি এই অভিযোগটা করলে কি খুব মিথ্যে অভিযোগ হবে? ঠিক যেরকম আজকে যদি আমি অভিজিৎ গাঙ্গুলির কথা বলি, উনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় এসেছিলেন, তিনি যখন আজকে সাভারকার বড় বা না, বা গডজে বড় না গান্ধী বড়, এটা ভাববার জন্য তাকে সময় নিতে হয়, তার সততা নিয়ে প্রশ্ন ওঠে। তার এতদিনকার সিদ্ধান্ত, সেটা যদি সত্যি ঠিকও হয়ে থাকে, তার উদ্দেশ্য নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায়। হি ওয়াজ আ বায়াসড। আমরা সে কারণে সবসময় বলতাম যে আইনের দেবীর চোখটা বাঁধা, কিন্তু জাজেদের নয়। দুর্ভাগ্যবশত সেই চোখ কান খোলা রাখা জাজগুলো যে বিবেকটা বিক্রি হয়ে যাচ্ছে, এটা আমরা এখন বুঝতে পারছি। দুর্ভাগ্যটা এই জায়গাটাতে যে বাংলার মানুষের, যে আমরা যাদের প্রতি ভরসা রাখতে চেয়েছিলাম নিরপেক্ষ হিসেবে, সবাইকে কোনো না কোনো পক্ষ নিতে হবে আমরা একবারও দাবি করছি না, সেই নিরপেক্ষ শব্দটা আজকে একটা ফ্যালাসিতে এসে দাঁড়ালো। আনফর্চুনেট ব্যাপারটা এইখানটায় দাঁড়িয়ে। এবং তাই আজকে যদি মানে অন্য কোনো বিরোধী রাজনীতিবিদ সে যখন লড়াই করতে যাবে, তখন তার বিশ্বাসযোগ্যতা এই কারণে প্রশ্ন চিহ্নের আসবে। তখন বলবে, আজ বাদে কাল তুমিও তো নওশাদের মতো বিক্রি হয়ে যাবে, কেন তোমায় ভোট দেবো বলতে পারো? ঠিক যেরকম আজ বাদে কাল অভিজিৎ গাঙ্গুলির সহকর্মী যারা হাইকোর্টে খুব সুনিশ্চিত এবং নিরপেক্ষ সিদ্ধান্ত দেবে, কেন্দ্র বা রাজ্যের সরকারের পক্ষে বলো বা বিরুদ্ধে বলো, তখন উল্টো পক্ষে থাকার লোকজন বলবে যে এটার ভেতর নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। হয়তো নেই, এটা হচ্ছে বিশ্বাসযোগ্যতার সমস্যা। দিস ইজ দ্য কার্ডস টু দ্য কমিউনিটি। ওয়েন আই টক অ্যাবাউট কমিউনিটি, ইট ইজ নট অ্যাবাউট হিন্দু মুসলিম, এটা হচ্ছে সেই প্রফেশনাল কমিউনিটি বা সোশ্যাল কমিউনিটির কথা বলছি। আমরা বিরোধী রাজনীতিটা করি, আমাদের বিশ্বাসযোগ্যতা, আমাদের আদর্শ, আমাদের নো কম্প্রোমাইজ ম্যাটার। সেখানে দাঁড়িয়ে নওশাদ যে দৃষ্টান্ত স্থাপন করলো, আনফর্চুনেটলি ওর বিশ্বাসযোগ্যতা কিন্তু আজ বাদে কাল কিন্তু ওকে ওর ব্যাখ্যা দিতে হবে। লড়াই তো আজকে শেষ হবে না, আজকে আমরাও থাকবো, ওরাও থাকবে। আচ্ছা, আমি যদি এবার কংগ্রেসের একটু ম্যানিফেস্টোতে যাই, কিছুদিন আগেই কংগ্রেস তার ইস্তিহার 2024 লোকসভা নির্বাচনের উদ্দেশ্যে প্রকাশ করেছে, এবং সেই ইস্তিহার নিয়ে আমি শাসক দলের, কেন্দ্রীয় শাসক দলের কথা বলছি, সেখান থেকে বলা হয়েছে যে সেই কংগ্রেসের ইস্তিহারের মধ্যে কিছু কিছু তারা সাজিয়েছিলেন যে বা বলেছেন যে এই প্রতিশ্রুতিগুলো করা হবে, এই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার মধ্যে মুসলিম লীগের কিছু প্রতিশ্রুতি ছিল, সেই একই জিনিস প্রতিফলিত হচ্ছে। আমি জানি তুমি কোন রেফারেন্সটা দিতে চাইলে। ওই যে বললাম, নরেন্দ্র মোদীর যে বক্তব্য মুসলিম লীগের এবং এটসেট্রা,
এবার এটা একটা রাজনৈতিক উত্তরটা আমি অবশ্যই দেবো, তার আগে তথ্যের উত্তরটা দিদি। ফার্স্ট অফ অল আমি নরেন্দ্র মোদীর কাছে ক্যাটেগরিক্যালি জানতে চাই, বা নরেন্দ্র মোদী বা বিজেপির আইটি সেল বা যারা আছেন, কোন প্রতিশ্রুতিটা বা কোন প্রতিশ্রুতিটা আপনাদের মনে হয়েছে যে এটা মুসলিম লীগ থেকে নেওয়া। ফার্স্ট অফ অল অবশ্যই আপনারা যখন মুসলিম লীগের ম্যানিফেস্টোকে রেফার করছেন, তার মানে নিশ্চয়ই মুসলিম লীগের ম্যানিফেস্টোটা আপনারা রোজ পড়েন, আমরা অন্তত পড়ি না, বাট এনিওয়ে আপনারা যখন পড়েন খুব ভালো কথা, কোনো পড়াশোনাই আলটিমেটলি ব্যর্থ হয় না। কিন্তু কোন প্রতিশ্রুতি, কোনো প্রতিশ্রুতি যদি স্পেসিফিক হয়? ওখান শাসক দল থেকে বলা হয়েছে যে মাইনরিটির উপরে বেশি নজর দেওয়া হয়েছে, মেজরিটির উপরে কম। যেমন যদি মাইনরিটি, সেখানে বলা হয়েছে যে মাইনরিটিদের মানে কংগ্রেস মাইনরিটিদের যে পার্সোনাল ল আছে সেটা রক্ষা করবে, সেই কথা বলা হয়েছে। এবং তার পাশে বলেছেন যে মেজরিটি যেটা আছে, মেজরিটির কোনো জায়গা থাকবে না, এবং তার সাথে যে মাইনরিটিদের যে অ্যাব্রড মানে বিদেশে পড়তে যাওয়ার জন্য যে সাহায্য সরকারি দিক থেকে স্কলারশিপ, সেটা দেওয়া হবে। এবং এই তিনটে জিনিস বলা হচ্ছে যে মুসলিম লীগের সেই যে ম্যানিফেস্টো বা ইশতেহার আছে সেটা প্রতিফলিত হচ্ছে। কংগ্রেসের ম্যানিফেস্টোটা হচ্ছে 45 পাতার, তার ভেতর কোন পাতায় এই বক্তব্যটা পেয়েছে, কে পেয়েছে, কোন আইটি সেল পেয়েছে আমি জানি না। যেটা আছে সেটা বলি। দেখো, কেউ যদি মানে ম্যানুফ্যাকচার করে তার প্রশ্নের উত্তর আমি সত্যিই দিতে পারবো না। আমার কাছে 45 পাতার এটা আছে, আমি খুলে দেখিয়ে দিতে পারি একদম পাতা বাই পাতা। যেটা বলা আছে, এক, আর্টিকেল 14 যেটা লেখা আছে সংবিধান রক্ষার নামে, আর্টিকেল 14, আর্টিকেল 21, আর্টিকেল 17, সেখানে যেটা বলা আছে ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার যে সমান অধিকার সেটা রক্ষিত হবে। শুধুমাত্র ধর্মের নিরিখে কারোর অধিকার খর্ব হতে আমরা দেব না। এবং কাউকে যদি লিঞ্চিংয়ের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে, যদি সে তার বিরুদ্ধে আমরা অ্যান্টি লিঞ্চিং ল আনবো। এটা এক, এটা আমার মনে হয় সবাই মানবে। তার কারণ মব হচ্ছে হেডলেস মনস্টার। আজকে যখন পাথরটা ছোড়া হয়, সেই পাথরটার উল্টো দিকে খাপ পঞ্চায়েতে থাকা একটা হিন্দু মেয়েও থাকতে পারে, যেটা সেই রুটিতে রাজেশ খান্না দেখিয়েছিল, জিসনে পাপ না কিয়া হো জিসনে জো পাপি না হো। অর্থাৎ শুধু যে মুসলিমদের পাথর মারা হয় তা নয়, যে কোনো সংখ্যালঘু, ধর্মীয় না, ভাষা হতে পারে, জাতি হতে পারে, তাদেরকে আক্রমণ করা হয়। তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে মণিপুর, তার সবথেকে বড় প্রমাণ কাঠুয়া রেপ, হাতরাস রেপ, উন্নাও রেপ, যেখানে শুধু যে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়েছে তা নয়, দলিতদের ওপর অত্যাচার হয়েছে। এটা একটু ক্ল্যারিফাই করে। দুই, যেটা বলা হয়েছিল পার্সোনাল লয়ের ক্ষেত্রে, সেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা পার্সোনাল ল, একমাত্র হিন্দু এই মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, সেই পার্সোনাল ল বোর্ডকে যদি সংস্কার করতে হয় মুসলিমদের ভেতর, অর্থাৎ সেই ধর্মের ভেতর সংস্কারটা করা হবে, সরকারের অবজারভেশনে নিশ্চয়ই করা হবে, কিন্তু তাদের কমিউনিটি রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে। অর্থটা কি? তুমি আমার একটা কথা বলো, তুমি আমি সবাই হিন্দু, আমাদের হিন্দু ধর্মের সতীদাহ প্রথা বলো বা হিন্দু ধর্মের বিধবা বিবাহ বলো, এই সংস্কারগুলো কারা করেছিলেন? একজন বিদ্যাসাগর, একজন রামমোহন রায়, যারা কিন্তু হিন্দু ধর্ম থেকে উঠে এসেছিলেন। অর্থাৎ যে কোনো ধর্মের সংস্কার সেই ধর্ম থেকে উঠে আসে। সেই সময় তদানীন্তন যারা প্রশাসনে ছিলেন, তারা যদি সংখ্যাগুরুর কথা ভাবতেন, তোমাদের এক্ষেত্রে আমি একটা রেফারেন্স দিই, তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে সতীদাহ প্রথা যখন রদ করার জন্য যখন একটা পিটিশন দাখিল হয়, সেই পিটিশনের সময় একদিকে ছিলেন রাজা নবকৃষ্ণ দেব বাহাদুর, আর উল্টো দিকে ছিলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর মাত্র 927 কাছাকাছি সই সংগ্রহ করতে পেরেছিলেন, উল্টো দিকে ছিল হচ্ছে বোধহয় 12,000। তাহলে যদি সংখ্যাগুরুকে গুরুত্ব দেওয়া হতো, আজকে বিধবা বিবাহ হতো না। সংখ্যাগুরু মানেই সবসময় ঠিক নয়। যদি সংখ্যাগুরুকে গুরুত্ব দেওয়া হতো, আজকেও আমাদের এখানে কৌলিন্য প্রথা থাকতো, যেখানে একটা মানে মৃত্যুপথযাত্রী একজন ব্রাহ্মণ একটা 16 বছরের মেয়েকে বিয়ে করতে পারত। আর তারপরে ওই শত্রুঘ্ন সিনহার একটা অন্তর্জলী যাত্রা তৈরি হতো তপন সিনহার মতো। কিন্তু সেখান থেকে যে রিভাইভালটা হয়েছে, কারণ কোনো একজন রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিল, কোনো একজন বিদ্যাসাগর রুখে দাঁড়িয়েছিল। সংখ্যাগুরু সবসময় ঠিক হয় না।